তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে ভাতা। এক বছর পর আবারও জামায়াতকে নিয়ে আলোচনা সভায় বিএনপি, সরকার পতনে জোটবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। সাকরাইন উৎসবে মেতেছে ঢাকাবাসী, ছাদে ছাদে আনন্দ আয়োজন, পৌষের আকাশে রং বেরঙের ঘুড়ির মেলা। এবং যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান সিদ্দিক প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পেলেন গুরুত্বপূর্ণ পদে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়ন কর্মসূচিগুলো বন্ধ করেছিল বিএনপি। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় ভাতার টাকা বন্টনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। ১৭ কোটি মানুষের দেশে এখনও সচ্ছলতার ছোঁয়া লাগেনি সবার ভাগ্যে। সহায় সম্বল না থাকায় মাথা গোঁজার ঠাঁই জোটে না যাদের, এমন সংখ্যাও কম নয়। তৃণমূলে থাকা সমাজের অনগ্রসর মানুষেরাও এখন ডিজিটাল সেবার আওতায় নিজেদের আলোকিত করছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে দেয়া হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে এসব টাকা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দুর্ভাগ্য যে আমরা প্রথম এটা শুরু করি, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে এটা অনেকটা কিছু কাজ বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি। বিএনপি সেটা বন্ধ করে দেয়। দেশের কোনো মানুষ যাতে অধিকারহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা এসেছে টাকা বন্টনে। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। পরে এই কর্মসূচির আওতায় চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগী প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এক বছর পর জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচনা সভায় অংশ নিল বিএনপি। ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার পতনে আন্দোলনের মাঠে নামতে তৎপর হতে চায় দলটি। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় ২০ দলীয় জোটের নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বলেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণার একদিন পরেই জামাতি ইসলামী সহ ২০ দলীয় জোটের শরিক দলকে নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিল বিএনপি। ২০ দলীয় জোটের শরিক নেতা নূর হোসাইন কাসেমি ও AHM কামরুজ্জামান খানের স্মরণ সভার আয়োজন করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। স্মরণ সভায় ২০ দলের শরিক ইসলামী দলগুলোকে বেশ সোচ্চার দেখা যায়। ওই স্মরণ সভায় অংশ নেয় জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। আলোচনায় বিএনপিকে সরকার পতনের এক দফা ভিত্তিক আন্দোলনের পরামর্শ দেন জোটের শরিক ইসলামী দলগুলো। অন্যান্য শরিক দলগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মাঠের রাজনীতিতে সক্রিয়তার প্রশ্নে ইসলামী দলগুলোর তোপের মুখে পড়তে হয় জোটের শীর্ষ দল বিএনপিকে। সমালোচনাটা করি, নিজেদের ভুল ত্রুটিগুলো তুলে ধরি এবং বিদ্যমান পরিস্থিতি এবং পরিবেশে কেমনি আগানো যায় সেটা নিয়ে একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করি। জোটের নেতাদের কাউকে অভিযোগ না করে একে অপরকে পরামর্শ দিয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থন করে রাজপথে না থাকার জন্য সময় ও প্রেক্ষাপটকে দায়ী করেন। আমরাই তো ২০ দল, কিন্তু আমরা আমাদেরকে অভিযুক্ত করার ব্যাপার না, আমরা পরস্পরকে সহযোগিতা করব। মানসিক প্রস্তুতি নিন, জনগণের
আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব আমাদের উপর। সে আন্দোলনের মুখে তাদেরই পতন হবে। এর আগে ২০ দলীয় জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে আলোচনা সভার আয়োজন করেন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা প্রয়োগে ৪২,০০০ কর্মীর ৭,০০০ টিম প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি জেলায় ৭ লাখ ডোজের বেশি ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন মন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকোর চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহেই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। টিকা প্রয়োগের পদ্ধতি কি হবে, কারা পাবেন অগ্রাধিকার, এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বসে বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা প্রয়োগ ও বিতরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি। এজন্য কমিটিকে একটি খসড়া প্রস্তাবনা দেয়া হবে। তবে ভ্যাকসিন প্রয়োগে ৭,০০০ টিম প্রস্তুত করা হয়েছে। প্রতি জেলায় ৭ লাখ ডোজ টিকা থাকবে। প্রতিটি জেলায় স্টোরিং ফ্যাসিলিটি রয়েছে। এক একটা জেলায় আমরা ৭ লক্ষেরও অধিক ভ্যাকসিন ডোজ আমরা রাখতে পারবো এবং উপজেলায় প্রায় ২ লক্ষেরও অধিক ডোজ আমরা ভ্যাকসিন রাখতে পারবো। দেওয়ার জন্যে ৭,০০০-এরও অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে ৬ জন করে থাকবেন। এদিকে ডাক্তার, নার্স সহ কোভিড মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ৫৫-এর বেশি বয়সীরা অগ্রাধিকার পাবেন। ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, সাংবাদিক এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনী আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে এবং ৫৫ থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। শুধু পিকে হালদার নয়, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন সহযোগীরাও। সরকারি বেসরকারি ব্যাংকে ৬২ জনের ১,০৬০ কোটি টাকা ফ্রিজ। উৎসবে আনন্দে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উদযাপন করল পুরান ঢাকাবাসী। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি বাড়ির ছাদে চলে ঘুড়ি ওড়ানো, পিঠাপুলির আয়োজন। রাতে আতশবাজি, ফানুস আর নাচে গানে মাতে উৎসবপ্রিয় বাঙালি। এবারই প্রথম এই আয়োজনে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পির রিপোর্ট আর ছবি তুলেছেন নয়ন অরণ্য। পুরো একটি বছর প্রতীক্ষার প্রহর গুনলে আসে এমন একটি দিন, এমন কিছু স্মৃতিময় মুহূর্ত। উৎসবে তাই নেই কোনো কার্পণ্য, নেই কোনো ভেদাভেদ, মন খুলে শুধু আনন্দ আর হই হুল্লোড়। পৌষ সংক্রান্তি যেন আকাশ দখলের উৎসব। আকাশে নানা রঙের উড়ন্ত কাগজের টুকরোর রাজত্ব। প্রথমবারের মতো এই ঐতিহ্যে অংশীদার হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। এই পর্যন্ত দুটি ঘুড়ির সাথে আমার ঘুড়ির প্রতিযোগিতা হয়েছে। একটি আমার স্ত্রীর, সেখানে তারটা কাটা গেছে, সে হেরেছে। এবং দ্বিতীয় আরেকটি আকাশে দেখেছেন, আরেকটি ঘুড়ি আমাদের সাথে প্রতিযোগিতা এসেছিল, সেটাও কাটা গেছে। আমার হাজবেন্ডের চালাকি করলো আমার সাথে, তো আমি ওর সাথে ঘুড়ি প্রতিযোগিতা করছি, তা আমি টানছি আর ও লুজ করে দিচ্ছে, সো আমার ঘুড়িটা উপরে পড়েই কেটে গেল, সো আমি পরাজিত হয়ে গেলাম। তো মেয়র আজকে জিতে গেল। একটি দিনের রঙিন এই আয়োজনের পেছনে থাকে ঘুড়ি, নাটাই এবং সুতো নিয়ে প্রায় ১ মাসের প্রস্তুতি। জীবনে প্রথম আর কি পুরান ঢাকা এইভাবে এসে এনজয় করা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। এতদিন পর বেরোতে পেরেছি, সবাই একসাথে হতে পেরেছি। পুরান ঢাকাবাসীর পাশাপাশি আশপাশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌষ সংক্রান্তি বা সাকরাইন আজ রূপ নিয়েছে সার্বজনীন এক উৎসবে। পাশাপাশি করোনার ঘরবন্দি জীবনে এই উৎসব দিয়েছে বাড়তি আনন্দের হাওয়া। একই সাথে মানুষে মানুষের দেখা সাক্ষাতের চিরচেনা সেই অভাবটাও হয়তো কিছুটা কেটেছে হাওয়ায় ভাসা ঘুড়ির সম্মিলনে। সময় গড়ায় নামের রাত, তবু উৎসবে পড়ে না ভাটা, বরং রাতের আধারে আনন্দের রং লাগে আরও কয়েক গুণ। যতদূর চোখ যায় রাতের আকাশ আলোয় আলোকিত। একের পর এক আতশবাজির বর্ণিল আলোক ছটায় মাতোয়ারা প্রতিটি প্রাণ। রঙিন ফানুসগুলো যেন উড়িয়ে নিয়ে চলে সকল রোগ, শোক, সংকট, সমস্যা।
ছাদে ছাদে চলা, নাচ গান হালামলের তরুণ প্রজন্মের আয়োজন হলেও অংশগ্রহণ ছিল প্রায় সব বয়সীদেরই। সবচেয়ে ভালো লাগে আমাদের পুরনো ঢাকা একদম রঙিন হয়ে যায়, এই রঙিন জিনিসটা। ধানমন্ডি থেকে এসেছি, এখানে এই কালচারটাকে দেখার জন্য তাদের প্রত্যেক বছর হয়। উৎসবের রাত কেটে আসবে ভোর, তবে একদিনের এই আনন্দ, এই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ রয়ে যাবে বছর জুড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জায়ান সিদ্দিক। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জায়ান সিদ্দিকই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন হোয়াইট হাউসের চিফ অব স্টাফের 8 সদস্যের নাম ঘোষণা করা হয়। ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জায়ান সিদ্দিক। প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েট জায়ান সিদ্দিক বর্তমানে বাইডেন হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী হিসেবে বিতর্কে অংশ নেওয়ার জন্য টিম গঠনে কাজ করেছেন জায়ান। তিনি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি কোর্টের জন্য ইউএস কোর্ট অব আপিলের বিচারক ডেভিড টেটেল এবং ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রীয় জেলার জন্য ইউএস জেলা আদালতের বিচারক ডিন প্রেগারসনের আইনকর্মী হিসেবেও কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেড়ে ওঠা জায়ান সিদ্দিক এই পদ পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বাবা মাকে এক হওয়ার সুযোগ করে দিল 3 মাসের ছোট্ট কাইফা। কিশোর উন্নয়ন কেন্দ্রে জন্ম নেয়া শিশুটির মা বাবা ভালোবেসে বিয়ে করলেও রাজি ছিল না পরিবার, আর তাই বাবার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী মাকে অপহরণ ও ধর্ষণের মামলা ঠুকে দেয়া হয়। 3 মাসের ছোট্ট কাইফা পুলিশের কোলে চেপে এসেছেন উচ্চ আদালতে। জন্মের পর থেকে বাবা মাকে একসঙ্গে দেখেননি। 2019 সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ভালোবেসে মেহজাবিনকে বিয়ে করেন একই এলাকার কামাল মজুমদার। বাদ সাধে মেয়ের মা। মেহজাবিন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কামালের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করা হয়। মামলার পর গ্রেফতার করা হয় দুজনকেই। কামালের ঠাঁই হয় কারাগারে, মেহজাবিনকে রাখা হয় টঙ্গীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে। সেখানেই মেহজাবিনের কোলজুড়ি আসে ফুটফুটে কন্যা কাইফা। বৃহস্পতিবার মা সহ কাইফাকে উচ্চ আদালতে হাজির করে পুলিশ। আদালত মেহজাবিনের কাছে জানতে চান তিনি স্বামীর বাড়িতে থাকবেন না বাবার বাড়িতে। স্বামীর কাছে থাকতে চাইলে অনুমতি দেন আদালত। বাচ্চা সহ ভিকটিমকে তার হাজব্যান্ডের কাস্টডিতে দেওয়ার জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল কচুয়াকে নির্দেশ দিয়েছে। মেয়ের বদলতে একসাথে থাকার সুযোগ পেয়ে খুশি তার বাবা মা। এরকম যাতে আর কারো ফ্যামিলি না করে, ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস। আমি জেলে থাকা অবস্থা আমার মেয়ে হয়েছে, তো আমি দেখতে পাই আজকে 3 মাস পরে যখন কোর্টে আনা হয়েছে, কোর্টের আদেশে ওকে তখনই কোটাঙ্গিনায় বারিন্দা দেখা হয়েছে আর কি। যতদিন বাঁচি চেষ্টা করবো ওরে হ্যাপি রাখার জন্যই। কখনো যদি কোনো রকম কষ্ট ওর প্রতি না আসে সেটাই চেষ্টা করব। যদিও বাবা কামালের বিরুদ্ধে বউকে অপহরণ ও ধর্ষণের মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু পিকে হালদার নয়, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার সহযোগীরাও। 62 জনের প্রায় 1060 কোটি টাকা ফ্রিজ করেছে দুদক। অন্যদিকে গত 3 দিনে পিকের 7 সহযোগী জিজ্ঞাসাবাদে হাজির না হলেও পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের সিইও ও এমডি জানান তার দায়িত্বকালে কোনো দুর্নীতি হয়নি। 10,200 কোটি টাকা লোপাটে পিকে হালদারের সহযোগী 62 জন ব্যক্তিকে এখন পর্যন্ত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। চিহ্নিত ব্যক্তিরা নিজেদের ভুয়া কোম্পানির নামে বিভিন্ন লিজিং কোম্পানি এবং ব্যাংকের 33টি শাখা থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়। এসব ঋণের বেশিরভাগ টাকা তুলে নিলেও হিসাবগুলোতে থাকা 1060 কোটি টাকা ফ্রিজ করে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে গত 4 দিনে 7 জনকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও কেউই হাজির হননি। জিজ্ঞাসাবাদের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকালে পিপল লিজিং এর সিইও ও এমডি সামি হুদা সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তবে জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের কর্মকাণ্ডে কেউই জড়িত নন বলে দাবি করেন। আপনারা এটা প্রমাণ করুন যে আমাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ থাকার তো কোনো কারণ নাই। পিকে হালদার বলে তো এখানে কেউ ছিল না, কখনোই ছিল না। এদিকে পিকে হালদারের সহযোগীদের অর্থ জব্দ করা ছাড়াও কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে যেসব
যেসব বাংলাদেশিদের বাড়ি ও ফ্ল্যাট আছে তাদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান দুদক সচিব। বিভিন্ন জনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার সূত্র বিভিন্ন দিকে আছে, তো আমরা ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি জানা যায় যে ৬২ জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা ১,০৫৭,৮০,০০,০০০ টাকা ফ্রিজ করেছি বিভিন্ন জায়গায়। এছাড়া ক্যাসিনো কাণ্ড এবং চাঁদাবাজির মাধ্যমে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে কাজী আনিসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন চলতি মাসেই আসতে পারে সুখবর। এদিকে শ্রমবাজার উন্মুক্ত হলে মাত্র ৬ মাসেই কমপক্ষে ৪ লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। যদি আমরা মালয়েশিয়া না যেতে পারি ধ্বংস হয়ে যাচ্ছি দিন দিন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা, ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর সাভারের শামীমের মতো মালয়েশিয়া যান অসংখ্য কর্মী। সরকারি হিসেবে সবশেষ ২০১৮ সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় ১,৭৫,০০০। কিন্তু ওই বছরেই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গেল বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র। আবার দেশে ছুটি কাটাতে এসে সেখানে কর্মরত প্রায় ২৫,০০০ বাংলাদেশি করোনার কারণে আটকে রয়েছেন। এ সকল কর্মীরা এখন দিন গুনছেন ফিরে যাওয়ার। 95% লোকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তা আমরা ওই ভিসাগুলো সরকারের মাধ্যমে অটো রিনিউয়াল চাই। প্রত্যেকটা প্রবাসী যেন হাসি মুখে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে। মাই ট্রাভেল পাস সিস্টেমে যাতে আমরা সাধারণ ওয়ার্কার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যাতে ওখান থেকে রিএন্ট্রি একটা পাস পাই, তারই মাধ্যমে যাতে আমরা মালয়েশিয়া যেতে পারি। চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি উন্মুক্ত হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানোর কথা জানান এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যারা ওইখানে আছেন তাদেরকে বৈধকরণ করে রাখবার চেষ্টা করছেন এবং যারা ছুটিতে এসছেন তাদেরকে নেবার জন্য কমিটমেন্ট করেছেন। এগ্রিকালচার সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে যখনই খুলবে তখনই 6 মাসের ভিতর 4 লক্ষ লোক ঢুকে দিল, কোনো দেখা যাবে না কোথায় ওয়ার্কার আছে, এত লোকের প্রয়োজন। তবে এবারের সুযোগ কাজে লাগাতে সিন্ডিকেটের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তাদের। 25টা বা 30টা লাইসেন্স দিয়ে ওরা লোক নিবে, 1,60,000 টাকার ভিতরে লোক মালয়েশিয়া যাবে। আগের মতো সিন্ডিকেট হবে না, লাইসেন্স সীমাবদ্ধতা থাকলেও মালয়েশিয়াতে যত লোক কাজ করে সবাই এর সাথে যুক্ত হতে পারবে। 10 জন মাত্র রেগুলারি এসের মাধ্যমে গত টার্মে অভিবাসন ব্যয়টি অনেক বেশি ছিল। সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করতে পারি, পেমেন্টটি ব্যাংকিং এর মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় বাড়াবার কোনো সুযোগ থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল করতেই মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নেয়ার ইঙ্গিত দেওয়ার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান এ নিয়ে শিগগিরই বসবে দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। একটা ওনারা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা এখন স্টাডি করছি, হয়তো জানুয়ারিতে কিছু একটা হয়ে যেতে পারে। আই এম এক্সপেক্টিং দ্যাট ভেরি সুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমাদের একটা মিটিং হবে। কর্মী পাঠানোর সুযোগ মিললে শ্রমিক স্বার্থকে বড় করে দেখার কথা জোর দিয়ে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তো প্রয়োজনীয় পণ্যের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধের সঙ্গে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 14টি কৃষি পণ্য উৎপাদনের খরচ বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুধু তাই নয়, প্রায় চূড়ান্ত পণ্য বিপণন নীতিমালাও। এমন উদ্যোগে সাধুবাদ জানালেও আবাদ মৌসুমে কৃষি উপকরণের দাম নিয়ে অরাজক বন্ধের আহ্বান কৃষক আর কৃষিবিদদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্য পণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই। এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19 টাকা 24 পয়সা, রসুন 30 টাকা 87 পয়সা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে সরকার যদি মূল্য নির্ধারণ করে, এই মূল্য নির্ধারণ করে, তাহলে কৃষক যেমন বাঁচবে, তাদের উপকার হবে। যেই খরচটা বেঁধে দিয়েছে সেইটা শুধুমাত্র কিন্তু উৎপাদন উপকরণ খরচের উপর নির্ভর করছে না,
পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মহাপরিচালকের দাবি, খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দাম নির্ধারণে বিইআরসির গণশুনানিতে উঠে এলো বাজারে বাড়তি দামের বিষয়টি। সরকারি প্রতিষ্ঠানের দাবি 100 টাকা বাড়ানোর, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে 250 থেকে 300 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন বলছে সবকিছু পর্যালোচনা করে ভোক্তা স্বার্থকে প্রাধান্য দিয়ে দাম ঠিক করা হবে। দেশে এলপি গ্যাসের ব্যবহার কয়েকগুণ বাড়লেও দাম নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অবশেষে হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে সে প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দাম নিয়ে প্রথম গণশুনানিতে নিজেদের প্রস্তাব তুলে ধরে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারি প্রতিষ্ঠান এলপিজিএল এর 12.5 কেজি এলপিজির দাম বর্তমানে 600 টাকা হলেও শুনানিতে 700 টাকার প্রস্তাব করা হয়। তবে এলপিজিএল এর তহবিলে 333 টাকা বিবেচনায় নিয়ে 902 টাকা করার প্রস্তাব করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। অন্যদিকে বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে ওঠানামার অনুযায়ী মাসিক দাম নির্ধারণের প্রস্তাব করেছে। ডিসেম্বর মাসের হিসেবে যা দাঁড়ায় 1259 টাকা। যদিও বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি 866 টাকা দাম নির্ধারণ করা যেতে পারে বলে মত দিয়েছে। প্রতি মাসে সিপিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সো সেই কারণে কোনো পার্টিকুলার নাম্বারে আমরা রিচ করতে চাই না, বাট আমরা একটা ফর্মুলার মাধ্যমে একটা নাম্বার ডিরাইভ করতে চাই। গণশুনানিতে সরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়ে অংশীজনরা বলেন, এর মাধ্যমে বেসরকারি খাতকে দাম আরও বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের প্রস্তাব বাইপাস করে তাদের পণ্যের দাম এমন বাড়ানোর কথা বলা হলো যাতে করে ভবিষ্যতে ব্যবসায়ীরা অটোমেটিক্যালি দাম বাড়ানোর সুযোগ পায় আর রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যায়। রেগুলেশন খুব শার্প করা দরকার, রেগুলেশন খুব দৃঢ় হওয়া দরকার, তা না হলে তাদের মধ্যেও কম্পিটিশন হবে না। তবে কমিশন বলছে ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত হয় এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নেবে। গণশুনানিতে 25শে আগস্ট আদালতের আদেশের পর যারা এলপিজির দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ক্যাব। ভোক্তার সুরক্ষা ও নিরাপত্তা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 35 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যায় মাত্র 35 মিনিটে। একই সড়কে ছোট বড় গাড়ির জন্য আলাদা লেন। স্থানীয় ছোট পরিবহনকে যাতে মহাসড়কে উঠতে না হয় সেজন্য আলাদা পার্শ্ব সড়ক। এমনকি রেল চললেও রাস্তার চলন্ত গাড়ির গতি কমাতে হবে না। এসবই সম্ভব হয়েছে দেশের প্রথম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করেছে। নান্দনিক নির্মাণশৈলী, দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের গাছ সড়কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে সড়কের আশেপাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে হয়তো ভরাট জমি, সেখানে হয়তো 3-4 লাখ টাকা, কোথাও হয়তো নিচু জমি, কৃষি জমি আছে, সেটা হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলা, খুলনা বিভাগের 10টি জেলা এবং ঢাকা বিভাগের 6 জেলার মানুষ সরাসরি এই আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন। যেই ভালো হয়েছে, এই ভালো কোনোদিন কল্পনা করা যায় নাই। যাতায়াতে সময় কম লাগে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় আকারের সেতু রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 2016 সালে এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়ন শুরু করে এবং এটি নির্ধারিত সময়সীমার 3 মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন করে খুলে দেওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আগে রাস্তা খুব খারাপ ছিল, এখন রাস্তা খুব ভালো হয়েছে, গাড়ি চালাইতে খুব সুন্দর লাগে। ট্রেনে আসে না যেরকম, এরকম লাগে আমার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুপার এক্সপ্রেসওয়েটি।
নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কুয়েতে মরুর বুকে সবজি চাষে সাফল্য দেখিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। নানা প্রতিবন্ধকতার পরও 25 থেকে 30 হাজার প্রবাসী জড়িত কৃষিকাজে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। উন্নত দেশ কুয়েত, দেশটিতে 3.5 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে অন্তত 30 হাজার জড়িত কৃষিকাজে। তারা তাদের মেধা ও প্রজ্ঞায় ঘটিয়েছেন কৃষি বিপ্লব। 24 বছর থেকে এখানে কাজ করতে আসি, আমরা মালিকও ভালো আছে। এরপরে আমরা এখানে সব কিছু চলাই, টমেটো, মরিচ, বেগুন, আলু, কবি, এগুলা সব কিছু সবজি আর কি চাষ করি। আমরা কৃষি কাজ করি, সবজি আছে, টমেটো, কিয়ার, বেগুন, এগুলা কাজ করি। 6 বছর গেছে, বেতন দিকে ঠিক মতো দেয়, খুব ভালো আছি। কৃষিকাজে সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় বাংলাদেশিরা কৃষিখাতে সাফল্য পেয়েছেন বেশি। তারা কুয়েতের আবহাওয়া বুঝে চাষাবাদ করছেন, যাতে লাভের মুখ দেখছেন তারা। অন্যান্য দেশের লোকের চাইতে আমাদের বাংলাদেশি লোকেরা সবজি বুঝে এবং ধৈর্যের সাথে কাজ করতে পারে, এবং বেতন বা তার ব্যাপারে এখন বর্তমান যুগে আমার জানা মতো আলহামদুলিল্লাহ কুয়েতিরা এখন এই নিয়ে বেশি সাতায় না। কুয়েতের উত্তর সীমান্তের এসব জমিতে মাসকলাই, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, লাল শাক সহ বিভিন্ন সবজি আবাদ হচ্ছে। সময় সংবাদ, কুয়েত। করোনা বাস্তবতায় পৃথিবীর অন্যান্য পর্যটন বান্ধব শহরের মতোই কলকাতা সহ গোটা ভারতে পড়েছে এর নেতিবাচক প্রভাব। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন ভিসা বন্ধ থাকায় হুমকির মুখে হোটেল ব্যবসা সহ এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। এ যেন কলকাতার এক অচেনা ছবি। শেষ কবে এমন দৃশ্য দেখা গেছে জানা নেই কারো। কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, সবখানেই হাতে গোনা বাংলাদেশি পর্যটক। ফাঁকা বেশিরভাগ রেস্তোরাঁ ও দোকানপাট। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার আশেপাশে প্রায় 2000 আবাসিক হোটেল, 5 শতাধিক ছোট বড় খাবারের দোকান, বিপণী বিতান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পুরোটাই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল হলেও করোনার কারণে গেল কয়েক মাস ধরে মাথায় হাত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এখন তো রেটটাই আদা হয়ে গেছে, যা রেট ছিল না, যেমন আগে 1012 টাকা ছিল, এখন 500 টাকা বিক্রি করতে হচ্ছে। আমাদের বাংলাদেশে কাস্টমার কোভিড-19 জন্য যে আশা কমেছে, আসছে না বেশি, খুবই সামান্য পরিমাণ আসে, তাতে করে আমাদের স্টাফ দিয়ে আমাদের প্রতিষ্ঠান চালানো খুব কষ্টদায়ক হয়ে দাঁড়িয়ে। গত বছর এই সময় মানে খুব ভালো ব্যবসা করতে, তখন ব্যবসার সময় ছিল, রানিং ব্যবসা ছিল, তখন গম করছিল অফিস, আমাদের আর সময় ছিল না। কিন্তু মার্চ মাস থেকে যখন ডিক্লেয়ার করলো, তারপর থেকে এখন পর্যন্ত এই একদম শুনশান মার্কুই স্ট্রিট এবং আমাদের শ্যামলী পরিবহনের অফিসে। ভারতে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে করোনার ভ্যাকসিন কার্যক্রম। ফলে খুব শিগগিরই প্রতিবেশী 2 দেশের মধ্যে পর্যটন ভিসা চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঠিক এই সময়ে কলকাতার এসব পরিবহন দপ্তরের অফিসগুলোতে গম করত ভারতীয় এবং বাংলাদেশি পর্যটকদের উপস্থিতিতে। আর এই পরিবহন দপ্তরের অফিসে ক্যাশিয়ারদেরও ফিরে তাকাবার সময় ছিল না। তবে কোভিড বাস্তবতায় পরিস্থিতি উল্টে গেছে। এখন পরিবহন দপ্তরের কর্মীরাও সময় কাটাচ্ছেন দপ্তরের অন্যান্য কাজ করে। কলকাতার শ্যামলী পরিবহন দপ্তর অফিস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পর্তুগালে করোনা থেকে মুক্তি ও প্রবাসীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানী লিসবনে বাংলাদেশি মালিকানাধীন সেবা দানকারী প্রতিষ্ঠান সেজদা এন্টারপ্রাইজ 5 বছর পূর্তিতে মাহফিলের আয়োজন করে। এতে লিসবনে থাকা প্রবাসীদের অনেকেই অংশ নেন। গত 5 বছর ধরে মানি ট্রান্সফার সহ প্রবাসীদের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে ভাতা।
সাকরাইন উৎসবে ঢাকার ছাদে ছাদে আনন্দ আয়োজন, পৌষের আকাশে রং বেরঙের ঘুড়ির মেলা। এই ছিল প্রবাসী সময়ে, আর সঙ্গে থাকুন সময়।